হ্যাঁ 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 চলো কথা বলা হ্যাঁ এই ঘন্টা কাক তো ভাইয়া এদিকে মনোযোগ দাও খাতাগুলো সাইডটা গুলো আমার এই তো এদিকে এক্সট্রা না তো আজকে আমরা করব হচ্ছে অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন। কি যৌগ গঠন? রঙিন যৌগ। তারপর তো জটিল যৌগ গঠন করছি, ঠিক আছে? এবং সেখানে আমরা অবস্থান্তর জটিল আয়নের আমরা কিন্তু চৌম্বক ধর্মগুলো লিখছি, ঠিক আছে? ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তো তোমাদের এই রঙিন যৌগ গঠন থেকে কিন্তু 4 মার্কের একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আচ্ছা দেখো এখানে আমরা বেসিক্যালি তিনটা কেস কনসিডার করতে পারি। কেস নাম্বার 1 তো সবাই হাতে লিখো, কেস নাম্বার 1 দেখো। কেস নাম্বার 1 এ আমরা দেখব যে আমাদের লিগেন্ড সেল থাকবে, কিন্তু অবস্থান্তর ধাতু ভিন্ন হবে। মানে কি দেখো, মানে হচ্ছে মনে করো তোমাকে আমি কয়েকটা জটিল আয়ন দিলাম, যেমন ধরো Fe H2O6 2+, হ্যাঁ এটা দিলাম। তারপর দিলাম ধরো নিকেল H2O6 2+, ওকে। 3 নম্বরটা দিলাম ধরো কপার H2O6 দেখো এই তিনটা জটিল আয়নের মধ্যে হচ্ছে বলতো না কি সেম? সবগুলোর মধ্যে পানি, দেখো পানি পানি পানি। তাহলে সবগুলো জটিল আয়নের মধ্যে কি লিগেন্ডটা সেম? কিন্তু দেখো ধাতুগুলো আলাদা, একটা আয়ন, একটা হচ্ছে যে নিকেল আর একটা কপার, এবং ধাতুগুলো যার মধ্যে কি সবারই +2 না? কারণ পানির তো যার মধ্যে হচ্ছে 0, +2 +2 +2। তাহলে যদি লিগেন্ড সেম হয় কিন্তু যদি অবস্থান্তর ধাতুগুলো ভিন্ন হয়, তাহলে এই প্রত্যেকটা জটিল আয়নের কালার ডিফারেন্ট হবে। কালার কি হবে? ডিফারেন্ট। তো কালার কি হবে এটা তোমার জানার এর মতো দরকার নাই, ঠিক আছে? তুমি কি এটা জেনে রাখো যে সবার কালার কি হবে? ডিফারেন্ট হবে। তোমাকে বলি, যেমন কপারের এই যে সলিউশন দেখতে পাচ্ছ না, এটার কালার আসবে হচ্ছে নীল কালার, এটার কালার আসবে সবুজ, বুঝতে পারছো? সবুজ কালার আসবে। আর এইটার কালার হচ্ছে যে হলুদ আসবে, ঠিক আছে? হলুদ আসবে, ওকে। আচ্ছা, তার মানে লিগেন্ড সেম কিন্তু অবস্থান্তর ধাতু ভিন্ন হলে জটিল আয়নের কালার কি হয়? ভিন্ন হয়। লিখতে পারি যে সবগুলো জটিল আয়নের
দ্রবণের কালার ডিফারেন্ট হবে, কালার ডিফারেন্ট হবে। ওকে, আচ্ছা এরপর দেখো এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। এবার সবাই কেস নাম্বার 2, কেস নাম্বার কেস নাম্বার কেস নাম্বার 2 হচ্ছে লিগেন্ড হচ্ছে যে ডিফারেন্ট হবে, লিগেন্ড ডিফারেন্ট হবে। লিগেন্ড ডিফারেন্ট বাট অবস্থান্তর ধাতু একই। এক্সাম্পল দিতে পারে, দেখো এক্সাম্পল দিতে পারে, ধরো নিকেল নিকেল H2O6 2 প্লাস, ঠিক আছে 2 প্লাস। তারপরে হতে পারে নিকেল অ্যামোনিয়া 6 2 প্লাস। তারপরে হতে পারে নিকেল En3 মনে আছে ইএন পড়াইছিলাম না, ইএন কি ইথাইলিন ডাইমিন ছিল, মনে আছে কিনা? এটা বাইডেন্টেড লিগেন্ড ছিল যেটা দুইটা লোন পেয়ার ডোনেট করতে পারে এট এ টাইম। ওকে, আচ্ছা ওকে, দেখো তো এগুলোর মধ্যে নিকেল সবগুলোতে সেম না, এর অবস্থান্তর ধাতু সেম, কিন্তু দেখো লিগেন্ডগুলো ডিফারেন্ট, একটাতে পানি আরেকটাতে অ্যামোনিয়া আরেকটা হচ্ছে ইথাইলিন ডাইন। এটা তুমি দেখবা সবগুলা জটিল আয়নের দ্রবণের কালার কি আসবে, ডিফারেন্ট আসবে, ডিফারেন্ট। ঠিক আছে, আমরা বলতে পারি যে সবগুলো জটিল আয়নের কিন্তু অবস্থান যত সেম হলে তাও কি হবে, জটিল আয়নের দ্রবণের বর্ণ ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এবার শুধু কেস নাম্বার 3, কেস নাম্বার কেস নাম্বার 3 হচ্ছে অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু জারণ অবস্থা, জারণ অবস্থা ভিন্ন হলে জটিল আয়নের দ্রবণের বর্ণ ভিন্ন হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিতে পারে, তাহলে বলা হয় FeH2O6 2 প্লাস, আর তুমি এখানে নিলাম FeH2O6 3 প্লাস। দেখো তাহলে এই দুইটা যদি আমরা মধ্যে দেখো অবস্থান্তর ধাতু সেম, অবস্থান্তর ধাতু সেম দুইটার মধ্যে আয়রন, আবার দেখো লিগেন্ড তো সেম পানি, দুইটার মধ্যে পানি, কিন্তু এখানে আয়রনের জারণ অবস্থা কত +2, এইখানে আয়রনের জারণ অবস্থা কত +3।
3 তাহলে জারণ অবস্থা ভিন্ন হয়ে গেছে না তুমি দেখবা এই জটিল আয়নের দ্রবণের কালার একরকম এই জটিল আয়নের দ্রবণের কালার আরেক রকম ঠিক আছে আচ্ছা ওকে তাহলে তিনটা কেস বুঝলাম তিনটা কেস আমরা বুঝলাম আচ্ছা এখন আসো প্রশ্ন হচ্ছে ভাইয়া কালার সৃষ্টি হয় কিভাবে কালার কিভাবে সৃষ্টি হয় এটা একটু বোঝার চেষ্টা করব এবার নেক্সট কোশ্চেনটা আমাদের সেটা হচ্ছে যে কালার কিভাবে সৃষ্টি হয় কালার কিভাবে সৃষ্টি হয় এটা একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে কালার কিভাবে সৃষ্টি হয় ঠিক আছে ওকে দেখো কোন বস্তুর মধ্যে কি কালার থাকে কোন বস্তুর মধ্যে কালার থাকে কিনা ধরো মনে করো যে তুমি কি কালার মেরুন কালারের টি-শার্ট পরছো ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে কি তোমার শার্টের কালারটা কি মেরুন কালার এইজন্য কি মেরুন দেখতেছি অ্যাকচুয়ালি এরকম না আমরা কালার কিন্তু কোনো বস্তুর মধ্যে ইনহেরেন্ট থাকে না ওই বস্তুটা যে উপাদান দিয়ে তৈরি হলো তোমার যে টি-শার্টটা এই টি-শার্টটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওই ম্যাটেরিয়ালটা আলোর সাথে মানে লাইটের সাথে কিভাবে ইন্টারেক্ট করছে ওইখান থেকে মূলত কালারটা সৃষ্টি হয় যেমন ধরো মনে করো রিসার্চের কোর্সে হচ্ছে যে কি এটা কি কালার গাঢ় নীল মনে করো গাঢ় নীল কালারের টি-শার্ট পরছে ঠিক আছে না এখন দেখো ওর শার্টের উপরে কি এই যে আমাদের টিউব লাইট থেকে লাইট পড়তেছে টিউব লাইট থেকে লাইট পড়তেছে তাহলে টিউব লাইট থেকে কোন আলো বের হচ্ছে সাদা আলো তাহলে সাদা আলোর মধ্যে বলো কয়টা তরঙ্গদৈর্ঘ্য থাকে সাতটা তরঙ্গদৈর্ঘ্য থাকে ঠিক আছে না কি ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ এবং রেড এখন ধরো তোমাকে বলি এখানে কি কাহিনী হচ্ছে ধরো এই সাদা আলোটা যখন রিসাদুলের হচ্ছে যে টি-শার্টের উপরে পড়ছে তখন নীল বাদে কি বাদে নীল বাদে বাকি যে তরঙ্গদৈর্ঘ্যগুলো আছে ওগুলা ওর শার্টের যে ম্যাটেরিয়াল আছে ওই শার্টটা তো একটা উপাদান দিয়ে তৈরি নাকি ওই নীল আলো বাদে বাকি তরঙ্গদৈর্ঘ্যগুলা ওর শার্টের উপাদান দিয়ে কি হয়ে গেছে শোষিত হয়ে গেছে কি হয়ে গেছে শোষিত হয়ে গেছে তাহলে নীল বাদে বাকিগুলো অ্যাবজর্ব হয়ে গেছে অনলি নীল আলোটাই নীল লাইটটাই তোমার কি রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসতেছে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসতেছে এই জন্য তুমি ওর শার্টের কালারটা কি দেখতে পাচ্ছ নীল দেখতে পাচ্ছ ব্যাপারটা এমন না যে ওর শার্টের ম্যাটেরিয়ালের কালার নীল বিষয়টা কিন্তু এরকম না ওর শার্টের ম্যাটেরিয়াল লাইটের সাথে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে নীল ছাড়া বাকিগুলো অ্যাবজর্ব হয়ে গেছে অনলি নীলটাই রিফ্লেক্ট হয়ে হচ্ছে যে আমাদের চোখে আসতেছে এই জন্য আমরা কি নীল কালার দেখতে পাচ্ছি তাহলে মনে করো আমি এখানে কি করলাম আমি মনে করি এখানে নিকেল সালফেট একটা দ্রবণ একটা বিকারের মধ্যে রাখলাম কি রাখলাম নিকেল সালফেট মনে করো যে একটা বিকার নিলাম আমরা মনে করো আমরা একটা বিকার নিই একটা বিকার ধরো এই বিকারের মধ্যে তোমার একটা অবস্থান্তর ধাতু একটা লবণের দ্রবণ আছে ঠিক আছে ওকে এখন মনে করো যে এইখানে তোমার কি আয়ন আছে এখানে মনে করো যে নিকেল H2O6 2+ আয়ন আছে দেখো ওকে আচ্ছা এখন মনে করো তুমি এই বিকারটাকে এই টেবিলের উপরে রেখে দিলে বা এই বেঞ্চের উপরে রেখে দিলে হ্যাঁ তাহলে কি হবে এই টেবিলের উপরে বলো কি ধরনের আলো পড়বে এখানে বলো সাদা আলো পড়বে তাহলে সাদা আলোটা এই নিকেলের লবণের জলীয় দ্রবণের মধ্য দিয়ে কি অতিক্রম করছে ওকে সো ওই নিকেলের যে লবণটা আছে ওটা পানির সাথে মিলে এরকম একটু জটিল আয়ন তৈরি করছে ঠিক আছে আচ্ছা এখন যখন সাদা আলো এই দ্রবণের মধ্য দিয়ে যাবে কি হবে বলো সাদা আলোর মধ্যে মনে করো যে কি 7টা তরঙ্গদৈর্ঘ্য আছে আমরা সবাই জানি সাদা আলো বিকিরণ
আচ্ছা এখন মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো এখানে গ্রিন বাদে মনে করো গ্রিন বাদে বাকি তরঙ্গদৈর্ঘ্যগুলো কি হয়ে গেল অ্যাবজর্ব হয়ে গেল গ্রিন বাদে বাকি তরঙ্গদৈর্ঘ্যগুলো অ্যাবজর্ব হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে মনে করো গ্রিন বাদে কি কি আছে বলো ভায়োলেট ইন্ডিগো ব্লু ইয়েলো অরেঞ্জ এবং রেড এগুলা কি হয়ে গেল শোষিত হয়ে গেল ঠিক আছে এগুলো শোষিত হয়ে গেল এগুলো শোষিত হয়ে গেল শোষিত হয়ে গেল ঠিক আছে এগুলো অ্যাবজর্ব হয়ে গেছে তাহলে গ্রিন বাদে বাকিগুলো অ্যাবজর্ব হয়ে গেছে তাহলে অনলি কোন লাইটটা তোমার রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসবে গ্রিনটাই হচ্ছে যে তোমার চোখে আসবে তাহলে আমরা কি বলতে পারি যে সবুজ আলো প্রতিফলিত হয়ে ঠিক আছে আমাদের চোখে আসবে ওকে ফলে বলতো এই জটিল আয়নের যে দ্রবণ আছে সেটার কালার আমরা কি দেখব সবুজ সবুজ বর্ণ দৃশ্যমান হবে ঠিক আছে ওকে তাহলে বেসিক আইডিয়াটা কি কালার সৃষ্টি করো সিম্পল তুমি যে কোনো একটা অবস্থান্তর ধাতুর লবণের জলীয় দ্রবণ বা যে কোনো জটিল আয়নের একটা দ্রবণ তুমি একটা জায়গায় রাখবা একটা স্যাম্পল তুমি রাখবা ঠিক আছে ওই স্যাম্পলের মধ্যে কোন ধরনের আলো যাবে সাদা আলো যাবে দেন ওই সাদা আলোর কোন একটা পার্টিকুলার ওয়েভলেংথ বা তরঙ্গদৈর্ঘ্য কি অ্যাবজর্ব হয়ে যাবে তাহলে যেগুলো অ্যাবজর্ব হবে না যেই তরঙ্গদৈর্ঘ্যগুলো অ্যাবজর্ব হবে না শোষিত হবে না ওই তরঙ্গদৈর্ঘ্যগুলো রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসবে এবং তুমি ওই রিফ্লেক্ট হয়ে যে কালারগুলো তোমার চোখে আসবে তুমি কিন্তু ওই লবণটা মানে দ্রবণের বর্ণ তুমি কি সেটাই দেখতে পারবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের কালার সৃষ্টি কি বেসিক হ্যাঁ বেসিক এখন চলো আমরা আরেকটু ডিপে বোঝার চেষ্টা করি যে কিভাবে কালারটা সৃষ্টি হয় আচ্ছা এবার কালার সৃষ্টি তো বুঝে গেলাম এখন চলো তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস পড়ি হচ্ছে কালার হুইল তোমরা এটা আগে কখনো পড়ছিলাম না এটা কালার হুইল চলো কালার হুইল এটা ইন্টারেস্টিং কালার হুইল কি জিনিসটা দেখো হচ্ছে মনে করো কালার হুইল কি দেখো দেখো এই যে এটা আমাদের কালার হুইল এখানে আমার কয়টা কালার থাকে বলো 6টা কালার হ্যাঁ 6টা কালার কি কি বলি দেখো আমরা কিন্তু হচ্ছে যে আমাদের যে ব্লু আর হচ্ছে যে ইন্ডিগো আছে মানে ব্লু আর আসমানি তাহলে ওই দুটো কালারকে তুমি দুটো ডিফারেন্ট কালার চিন্তা করার দরকার নেই বুঝছো কি না ব্লু আর আসমানি কি সেম কালার হ্যাঁ সেম কালার ধরো সবার প্রথমে এই ঘরে থাকবে ভায়োলেট থাকবে তারপরে হচ্ছে ব্লু তারপরে গ্রিন তারপরে কি থাকবে ইয়েলো তারপরে থাকবে অরেঞ্জ আর সবার লাস্টে কি বলো রেড ঠিক আছে
শুরু হবে, দেখো ভায়োলেট শুরু হবে এই যে এখান থেকে 400 ন্যানোমিটার থেকে 430 ন্যানোমিটার। ওকে, আর ব্লু হবে 430 থেকে 490 ন্যানোমিটার পর্যন্ত, গ্রিন হবে 490 থেকে 560 ন্যানোমিটার পর্যন্ত, আর ইয়েলো হবে 560 থেকে 600 ন্যানোমিটার, এটা 600 থেকে 650, অরেঞ্জ, আর রেড হচ্ছে 650 থেকে কত 800 ন্যানোমিটার। তাহলে এগুলো তো বুঝতে হবে যে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম আর কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে। এটা হচ্ছে আমাদের কালার। এটা ইন্টারেস্টিং হচ্ছে, দেখো এখানে দেখো যেই দুইটা কালার হচ্ছে যে কোনাকুনি আছে, যেই দুইটা কালার হচ্ছে তোমার কোনাকুনি আছে, এই কোনাকুনি কালারগুলো হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি কালার। কি কালার? কমপ্লিমেন্টারি বা সম্পূরক বর্ণ। হ্যাঁ, সম্পূরক বর্ণ। যেমন যদি গ্রিন অ্যাবজর্ব হয়, কি অ্যাবজর্ব হয়? গ্রিন অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে তুমি কালার দেখবা রেড। যদি সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয়, তাহলে তোমার চোখে দৃশ্যমান হবে লাল বর্ণ। যদি লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয়, তাহলে তোমার চোখে দৃশ্যমান হবে সবুজ বর্ণ। তাহলে গ্রিন আর রেড হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। তাহলে দেখো অরেঞ্জ এবং ব্লু কি কমপ্লিমেন্টারি। ব্লু অ্যাবজর্ব হলে অরেঞ্জ দেখবো, অরেঞ্জ অ্যাবজর্ব হলে ব্লু দেখবো। ভায়োলেট আর ইয়েলো হচ্ছে কি কমপ্লিমেন্টারি কালার। তাহলে ভায়োলেট অ্যাবজর্ব হলে ইয়েলো দেখবো, ইয়েলো অ্যাবজর্ব হলে ভায়োলেট দেখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা বলো মৌলিক কালার কোন তিনটা বলতে পারো? মৌলিক কালার কোন তিনটা? আরজি, বসো বসো, কোথায় বসো? হ্যাঁ আইসিটি তে আছে। HTML পড়ার সময় ডিজাইন রিলেট করা লাগে। পিসিবি তো ভাইয়া হলুদ আর নীল মিশালে তো গ্রিন আসে, গ্রিন কেমন মৌলিক কালার হয়? তুমি বলতেছো যে হলুদ আর নীল মিশালে গ্রিন আসে। হলুদ আর নীল মিশাইলে ওটা টিয়া কালার। আসলে গ্রিন আসে? আই ডোন্ট থিংক সো। হ্যাঁ গ্রিন টাইপের কিছু জিনিস টাইপের। শোনো আমি তোমারে বলি, তোমরা তো যদি আইসিটি পড়ে থাকো না কালার কোড দেখো, প্রত্যেকটা কালারের একটা রেঞ্জ আছে 0 থেকে 255 পর্যন্ত। বুঝতে যে আমরা ডিজাইন করার সময় করি আর কি। তো অ্যাকচুয়ালি রেড গ্রিন ব্লু এর তো আসলে যে কোনো টাইপের কম্বিনেশন তুমি নিতে পারো না। তুমি অসংখ্য কালার তুমি কি করতে পারবা, জেনারেট করতে পারবা। রেড গ্রিন ব্লু মানে ধরো রেড এর ইন্টেন্সিটি একটু কমাই দিলা, গ্রিন এর ইন্টেন্সিটি একটু বাড়াই দিলা, ব্লু এর ইন্টেন্সিটি একটু কমাই দিলা, এরকম অসংখ্য কালার কি জেনারেট করা যাবে। ঠিক আছে, এই জন্য তো লালের মধ্যেও কিন্তু অসংখ্য শ্রেণী বিভাগ আছে। হালকা লাল, গাঢ় লাল, ক্রিমসন রেড, যে সূর্যের আলোর মতো, ওই যে সূর্যাস্তের সময় যে কালারটা দেখা যায় সেটা বলে ক্রিমসন রেড। ঠিক আছে, ওকে। তো আমরা তো বলতেছি ভাই সবুজ, ভাই সবুজের মধ্যে কি অনেক ধরনের ভ্যারাইটি আছে। তো আমরা তো এত ডিটেইলে যাওয়া এখন আমাদের এখানে দরকার নাই। আমরা খালি মাথায় রাখবো যে ভাই পরীক্ষায় কিন্তু তোমাকে কোনো জিজ্ঞেস করবে না যে ভাই এই আয়নটার বর্ণ কি হবে। তোমাকে পরীক্ষায় আসবে যে এই আয়নটা রঙিন হবে কি হবে না, এই ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে, বা রঙিন হচ্ছে কেন এটার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। এক্স্যাক্টলি কালার কি হবে সেটা আমাদের কোনো কনসার্ন নেই। তাহলে কালারটা মাথায় থাকবে ভাইয়া, এটা একটু মাথায় রাখবা, এটা আমাদের একটু করে লাগবে। আর এই যে তরঙ্গদৈর্ঘ্যের যে সীমাগুলো আছে না, হ্যাঁ এগুলো আমি কেমন বলে রাখছি দেখো, আমি একটু ভ্যারিয়েবল করে বলে রাখছি। যেমন আমি শুধু 400টা বলে রাখছি। আমি এভাবে বলে রাখছি যে প্রথমে 30 বাড়ছে, পরে 60 বাড়ছে, পরে হচ্ছে যে 70 বাড়ছে, 30 বাড়ছে, পরে 60 বাড়ছে, পরে 70 বাড়ছে, পরে আবার 40 হচ্ছে যে বাড়ছে, 50 বাড়ছে, 150 বাড়ছে। একটু কষ্ট করে মনে রাখছি, ঠিক আছে জিনিসটা। এই উইল দিয়ে এই উইলটা ইলেকট্রনটা তো আলাদা ছিল না, ওই ইলেকট্রন উপর দিয়ে নিচে গেলে আলাদা আলাদা ওটা এর কি আর ওটা কি না? হ্যাঁ ওই 2 নাম্বার চ্যাপ্টারে তো আলাদা রাখছি আলাদা করছিলাম, হ্যাঁ ওটা আলাদা ছিল, বাট এখানে আরো মানে কমপ্যাক্ট ওয়েতে আমরা দেখাচ্ছি। মানগুলো আলাদা। শোনো এগুলো খুব একটা সমস্যা নেই, এটা এক এক বইতে এক এক রকম ডেটা দেওয়া থাকে। আচ্ছা এবার শোনো, এবার ইম্পর্টেন্ট জিনিস সবাই এবার ফোকাস করো। এবার আমরা দেখব কিভাবে আসলে কালারটা সৃষ্টি হয়, এক্স্যাক্টলি কালারটা কি সৃষ্টি হয়, এইটা তোমার পরীক্ষায় আসবে। দেখো লিখো সবাই যে জটিল আয়নের বর্ণ, জটিল আয়নের বর্ণ, জটিল আয়নের বর্ণ
উপর নির্ভর করে ক্রিস্টাল ফিল স্প্লিটিং এর উপর নির্ভর করে। আমরা অলরেডি কিন্তু দেখো আমরা কিন্তু অলরেডি ক্লাসে অষ্টতলীয় গঠনের জন্য কি ক্রিস্টাল ফিল স্প্লিটিং শিখছি, আবার চতুস্তলীয় গঠনের জন্য কি ক্রিস্টাল ফিল স্প্লিটিং শিখছি। তো আমি তোমাদেরকে মূলত আসলে অষ্টতলীয়টাই দেখাবো, তোমাদের পরীক্ষা আসলে অষ্টতলীয়টাই আসবে, ঠিক আছে? এটা ভালো করে পড়লে হয়ে যাবে। ওকে আচ্ছা, এবার আমরা পড়ছিলাম না ক্রিস্টাল ফিল স্প্লিটিং অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম। তো হালকা রিপিট করে দিই তোমাদের। গত বছর পড়াটা অবশ্যই একটু কঠিন ছিল তোমাদের জন্য, সমস্যা নেই। দেখো কি কি বিষয় নির্ভর করে, আইডেন্টিটি অফ দ্য কি মেটাল, মানে অবস্থান্ত ধাতু চেঞ্জ হয়ে গেলে ক্রিস্টাল ফিল স্প্লিটিং চেঞ্জ হয়ে যায়। তারপরে অবস্থান্ত ধাতু জার্ম অবস্থা চেঞ্জ হয়ে গেলে কি ক্রিস্টাল ফিল স্প্লিটিং চেঞ্জ হয়ে যায়। তারপরে বলছিলাম যে লিগেন্ডের সংখ্যা বাড়লে স্প্লিটিং বাড়ে, লিগেন্ডের সংখ্যা কমলে স্প্লিটিং কমে। এগুলো ছিল কি শক্তিশালী লিগেন্ডের ক্ষেত্রে স্প্লিটিং বেশি, দুর্বল লিগেন্ডের ক্ষেত্রে স্প্লিটিং কম। এরপর আমাদের এরকম একটা লিগেন্ডের শক্তি মতো একটা স্পেকট্রোকেমিক্যাল কি ছিল সিরিজ ছিল। আমরা কি মনে রাখবো কি বলবো, সবচেয়ে শক্তিশালী কি কার্বন মনোক্সাইড বা কার্বনিল, তারপরে কি সায়ানাইড, তারপরে কি অ্যামোনিয়া, ঠিক আছে? তারপরে আসবে কি পানি। আচ্ছা, আর এগুলো কিন্তু সব দুর্বল, দেখো এই যে আয়োডাইড, ব্রোমাইড, F-, OH-, এগুলো কি সব দুর্বল লিগেন্ড। আচ্ছা তো আমাদের এগুলো এখন লাগবে না। এখন এখন আমরা অষ্টতলকীয় দেখব, অষ্টতলকীয় দেখব। আচ্ছা আমি দেখাচ্ছি আমি এখানে দেখি এই বিষয়টা দেখো। তাহলে আমরা কি করব, এই ছবিটা সবাই আঁকো, এটা তোমরা পরীক্ষা আঁকতে হবে। ছবিটা সবাই আঁকো, এটা এক্স মার্ক। তাহলে এই যে আমরা y অক্ষ বরাবর কি নিব, দেখো y অক্ষ বরাবর আমরা কি নিব, এনার্জি। y অক্ষ বরাবর কি নিব, এনার্জি। আচ্ছা এখানে তিনটা সিচুয়েশন নিব, দেখো এই যে একটা অরবিটাল, দুইটা অরবিটাল, তিনটা, চারটা, এটা ভাই পাঁচটা, ঠিক আছে? পাঁচটা না? আচ্ছা এখন দেখো এই পাঁচটা ডি অরবিটালের শক্তি কি সেম না? আর অনেকগুলো অরবিটালের শক্তি যখন সেম থাকে তখন তাদেরকে বলে ডিজেনারেট অরবিটাল। কি অরবিটাল শব্দটা কি? ডিজেনারেট। তাহলে পাঁচটা ডি অরবিটাল সেম এনার্জিতে আছে, ওকে। বাট এই ক্ষেত্রে তোমার যে অবস্থান্তর ধাতুর আয়নটা সেটা কি মুক্ত অবস্থায় আছে, মানে অবস্থান্তর ধাতুর আয়নকে এখনো লিগেন্ড অ্যাপ্রোচ করে নাই, এখনো লিগেন্ড অ্যাপ্রোচ করে নাই। এখন যখন লিগেন্ড এই অবস্থান্তর ধাতুর আয়নকে অ্যাপ্রোচ করবে তখন কি এই পাঁচটা ডি অরবিটালের শক্তি কিছুটা বেড়ে যাবে না? বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। তো একটু বাম দিকে নিয়ে আসি জিনিসগুলোকে। এখন কি হবে, এই যে সবার এনার্জি এখন বেড়ে যাবে, হ্যাঁ সবার এনার্জি এখন বেড়ে যাবে। একটা, দুইটা, তিনটা, চারটা, ওকে। এখনো পাঁচটা ডিজিটাল কি সেম এনার্জি লেভেলই আছে না? হ্যাঁ এটা নামগুলো দাও, এটার নাম কি বলো, নাম বলো। dxy, dyz, dxz, dx square minus y square, dz। অনেকে মাইনাস বলে, এদেরকে শুধু dx স্কয়ার y স্কয়ার বললেও সমস্যা নেই, ঠিক আছে? অনেকে এটা হাইফেন বলেও ঠিক করি, এটা কোনো বড় বিষয় না। দেখো dxy নিচে লিখো, dxy dyz dxz dx স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বলো এটা ভাই কি অবস্থা, এটা কি অবস্থা বলো? এটা হচ্ছে ডিজেনারেট অবস্থা। কি অবস্থা? ডিজেনারেট অবস্থা, ঠিক আছে? এটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট
ডিজেনারেট অবস্থা। ওকে, আচ্ছা ওকে, এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো, এখন কি হবে, এখন লিগেন্ডের কারণে, লিগেন্ডের কারণে কি হবে বলো, লিগেন্ডের কারণে লিগেন্ড যখন ধাতব আয়নকে অ্যাপ্রোচ করবে তখন লিগেন্ডের মধ্যেও তোমার ইলেকট্রন আছে, পানি, অ্যামোনিয়া, সায়ানাইড, যেটা তুমি চিন্তা করো। আবার ধাতব আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন থাকতে পারে না, পারে। যখন যখন একটি লিগেন্ড ধাতব আয়নকে অ্যাপ্রোচ করবে তখন লিগেন্ডের ইলেকট্রন আর ধাতব আয়নের ইলেকট্রনের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। ধাতব আয়নের ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। ওই বিকর্ষণের কারণে কি হবে, এই পাঁচটা ডি অরবিটাল কি আর সেম এনার্জি লেভেলে থাকতে পারবে, পারবে না। এখন তারা কয় ভাগ হয়ে যাবে, দুই ভাগ। কিছু যাবে নিচে, কিছু যাবে কি উপরে। এই যে ভাগ হচ্ছে দুই ভাগে, এটাকে আমরা কি বলছি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। তাহলে অষ্টতলকীয়টা আমরা যেহেতু পড়তেছি, আমরা সবাই জানি অষ্টতলকীয় ক্ষেত্রে নিচে যাবে কয়টা, তিনটা, উপরে যাবে কয়টা, দুইটা। তাহলে নিচে যাবে তিনটা, হ্যাঁ আমরা আসতেছি, নিচে যাবে তিনটা, উপরে যাবে দুইটা। জায়গা ম্যানেজ হয়ে যাবে। একটা নামগুলো দাও। এর নিচে কে কে যাবে বলো, নিচে যাবে dxy, dyz, dx। ওকে, আর উপরে যাবে কি হবে, উপরে যাবে dx স্কয়ার y স্কয়ার। আচ্ছা, এই যে ভাই গ্যাপটা দেখো, এই আচ্ছা বড় প্লিজ, এই যে ভাই গ্যাপ, এই যে ভাই গ্যাপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটাকে আমরা কি বলি বলবো, এই গ্যাপটা কি আমাদের, এই গ্যাপটা কি, আচ্ছা এই গ্যাপটা কি আমাদের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং না এটা। ওকে, সো এই যে গ্যাপটা, এটাকে আমরা ভাই নাম দিব ডেল্টা ই। কি নাম দিব, ডেল্টা ই। এই গ্যাপটাকে আমরা কি নাম দিব এখন থেকে, ডেল্টা ই। ডেল্টা ই মানে কি ভাই, ডেল্টা ই মানে শক্তির পার্থক্য, ডেল্টা ই মানে কি, শক্তির পার্থক্য। আচ্ছা পার্থক্য, ওকে। আচ্ছা, আর দেখো নিচের তিনটাকে আমরা কি নাম দিতাম, T2G, T2G সেট, এটা T2G সেট, এটা হচ্ছে T2G সেট। আর উপরে দুটাকে আমরা কি নাম দিতাম, EG সেট, হ্যাঁ EG সেট, T2G EG, ঠিক আছে। এখন ভাই মনে করো, এখন ভাই মনে করো, তুমি মনে করো, তুমি এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, দেখো এভাবে চিন্তা করো, দেখো মনে করো এই dxy অরবিটালে একটা ইলেকট্রন আছে, কয়টা, একটা। কয়টা ইলেকট্রন আছে, এক, ধরে নাও, ধরে নাও যে একটা ইলেকট্রন আছে। তাহলে বলো এইখানে dxy অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই যে আমরা ডেল্টা ই লিখলাম, এই ডেল্টা ই কে আমরা লিখতে পারবো, দেখো ডেল্টা ই কে আমরা লিখতে পারবো hc বাই ল্যাম্ডা। ডেল্টা ই কে আমরা লিখতে পারবো hc। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে কি দেখো, বলো এইটা তো ভাই ডিজেনারেট অবস্থা ছিল, তাহলে এখন যে দুই ভাগে ভাগ হয়ে গেল, নিচে তিনটা অবস্থা, এটাকে আমরা কি বলবো, নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা, ঠিক আছে। ওকে, এটাকে আমরা বলবো নন ডিজেনারেট, জেনারেট অবস্থা। তাহলে আমাদের স্প্লিটিং এর কাজ শেষ, হ্যাঁ। তাহলে প্রথমে কি আইসোলেটেড মেটাল আয়ন, তারপরে দেখলাম লিগেন্ডের উপস্থিতিতে কি ডিজেনারেটে গেলাম, এনার্জি বাড়ছে বাট এখনো ডিজেনারেট,
এরপরে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, তিনটা দুইটা, ওকে, নন ডিটারমিনেন্ট T2G TG। স্প্লিটিং হচ্ছে আমাদের ডেল্টা ই কি সমান কি লেখা যায় SC/λ। আচ্ছা চলে দেখো, এখন দেখো এখন কি হবে, এই যে ডেল্টা ই সমান আমরা লিখলাম SC/λ, তার মানে প্রতিটা ডেল্টা ই এর করেসপন্ডিং কি একটা ল্যামডা আছে না, ল্যামডা আছে। তুমি কিন্তু চিন্তা করে দেখো যে ভাইয়া স্প্লিটিং যত বেশি হবে, স্প্লিটিং যত বেশি হবে, স্প্লিটিং যত বেশি হবে, ডেল্টা ই তত বেশি হবে, ল্যামডা তত বেশি হবে। তাহলে স্প্লিটিং বেশি হইলে ছোট মানের ল্যামডা কি হবে, শোষিত হবে। কার দ্বারা শোষিত হবে? এই ইলেকট্রনটা দ্বারা। কার দ্বারা? এই যে দেখো, এই যে নিচের ডি অরবিটালে কি একটা ইলেকট্রন আছে না, ইলেকট্রন আছে। তাহলে মনে করো যে এই যে গ্যাপ আমরা যেটা পাইলাম, এই গ্যাপের করেসপন্ডিং যে ল্যামডা আছে না, এই গ্যাপের বা ক্রিস্টালিক স্প্লিটিং এর করেসপন্ডিং যে তরঙ্গদৈর্ঘ্যটা আছে, ওই তরঙ্গদৈর্ঘ্যটা শোষণ করে বা ওই তরঙ্গদৈর্ঘ্য থেকে শক্তি শোষণ করে এই নিচের ডি অরবিটাল থেকে এই ইলেকট্রনটা জাম্প করে কোথায় যাবে, উপরের ডি অরবিটালে গমন করবে। ঠিক আছে কিনা? তাহলে সে T2G সেটের অরবিটাল থেকে কোথায় গেল, EG সেটের অরবিটালে গমন করলো। তাহলে এই জিনিসটাকে আমরা বলি DD ট্রানজিশন। কি বলে এটাকে? DD ট্রানজিশন। জিনিসটাকে বলে DD ট্রানজিশন। D থেকে D এ যাচ্ছে না, DD ট্রানজিশন। তাহলে দেখো, তাহলে যখন কি সাদা আলো, যখন কোনো সাদা আলো, দেখো যখন সাদা আলো এই জটিল আয়নের দ্রবণের উপরে আপতিত হবে, মনোযোগ দিয়ে শোনো কি বলতেছি, যখন সাদা আলো জটিল আয়নের দ্রবণের উপরে কি আপতিত হবে, তখন এই T2G এবং কি EG সেটের মধ্যে শক্তির যে পার্থক্য আছে, ওই শক্তির পার্থক্যের করেসপন্ডিং তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে T2G সেটের অরবিটাল থেকে ইলেকট্রন কোথায় গমন করবে, EG সেটের অরবিটালে গমন করবে। তাহলে যেই তরঙ্গদৈর্ঘ্যটা তোমার শোষিত হবে, তার সম্পূরক বর্ণটা তোমার চোখে কি প্রতিফলিত হবে, এবং ওই সম্পূরক বর্ণটা তোমার চোখে কি হবে, দৃশ্যমান। সিম্পল জিনিস। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখন দেখো, নিচের থেকে যদি উপরের ঘরে ইলেকট্রন যাইতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই উপরে ফাঁকা ঘর থাকা লাগবে। মনে করো যদি এরকম হইতো যে উপরের দুইটা ঘরের মধ্যেই দুইটা ঘরে হচ্ছে যে ইলেকট্রন দিয়ে ফিলাম, তাহলে কি নিচের থেকে ইলেকট্রন উপরে যেতে পারবে? আর ইলেকট্রন যদি নিচের থেকে উপরে না যায়, তাহলে কি কোনো তরঙ্গদৈর্ঘ্য অ্যাবজর্ব হবে? সাদা আলো থেকে কোনো তরঙ্গদৈর্ঘ্য অ্যাবজর্ব হবে? হবে না। যেহেতু কোনো তরঙ্গদৈর্ঘ্য অ্যাবজর্ব হবে না, পুরো সাদা আলোটাই তোমার চোখে চলে আসবে। এখন তুমি দ্রবণের বর্ণ কি দেখবা, বর্ণহীন দেখবো বা সাদা দেখবো। এই যে আমরা বলি না যে ভাইয়া জিঙ্কের লবণ সাদা, কেন? কারণ জিঙ্কের ক্ষেত্রে এরকম কোনো ডিডি ট্রানজিশন ঘটে না, এই জন্য আমরা কোনো কালার দেখি না। বুঝতে পারছো? চলো এখন আমি তোমাদেরকে এটা তো বুঝাই ফেললাম যে ভাই কালার কিভাবে সৃষ্টি হবে। ওকে, কালো হলে কোনটা কালো কালার কালো দেখো, ব্ল্যাক ইজ নট এ কালার, ব্ল্যাক ইজ এ অ্যাবসেন্স অফ কালারস। ব্ল্যাক মানে কি, যে মনে করে এই বেঞ্চের উপরে লাইট তো পড়তেছে, তাহলে এই বেঞ্চের ম্যাটেরিয়াল কি করতেছে, এই লাইটের সবগুলো তরঙ্গদৈর্ঘ্য কি অ্যাবজর্ব করে ফেলছে, কোনো তরঙ্গদৈর্ঘ্য তোমার চোখে আসতেছে না, এই জন্য তুমি কি দেখতেছো। আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো তোমাদের, সেটা হচ্ছে তুমি কোনো একটা জটিল আয়ন দেখি বলে দিতে পারবে এটা বর্ণ কি হবে, তুমি মজা দেখো। চলো এটা আমি একটু শিখি। ঠিক আছে, তাহলে বুঝলাম ভাই কালার কিভাবে সৃষ্টি হয়। ওকে ইজি। আচ্ছা এখন দেখো তো তোমাকে আমি দুটো আয়ন দিলাম, একটা হচ্ছে CR F6 CrCN6, এটা দিলাম তোমাকে, আর দিলাম Fe F6। আচ্ছা বলো তো ভাই এখানে ক্রোমিয়ামের ভাই জানার অবস্থা কত? +3 না, 6টা সাইনাইড মিলে কত, -6।
মানে ক্রোমিয়াম তো +3 হওয়া লাগবে। এখানে বলো আয়রন জানার অবস্থা কত 6টা F মাইনাস মিলে হচ্ছে -6 আয়রন থাকবে হচ্ছে প্লাস। আচ্ছা বলো এই আয়নটার ক্ষেত্রে লিগ্যান্ড কে লিগ্যান্ড হচ্ছে কি ভাই Cl মাইনাস এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড লিগ্যান্ড বলো এটা কি স্ট্রং নাকি উইক সাইরাইড সাইরাইড কিন্তু স্ট্রং লিগ্যান্ড স্ট্রং আর এখানে আমাদের লিগ্যান্ড কি না F না F মাইনাস F বলে তো 0 পাবো বলো F মাইনাস কি ধরনের লিগ্যান্ড তো একটু কি ভাইয়া বললাম আমি স্ট্রং লিগ্যান্ডে স্প্লিটিং বেশি গ্যাপটা বড় ঠিক আছে না স্প্লিটিং বেশি তাহলে আমি যদি গ্যাপ দেখি তাহলে এখানে স্প্লিটিং বেশি মানে কি লিখতে পারবো এখানে স্প্লিটিং হাই মানে ডেল্টা ই ভাইয়া বড় বলো ভাইয়া ডেল্টা ই বড় না কিন্তু লিগ্যান্ড স্ট্রং ডেল্টা ই বড় ল্যামডা কি হয় বলো ডেল্টা ই বড় ল্যামডা কি হয় ছোট হয় ল্যামডা ছোট হয় আর এখানে দেখো লিগ্যান্ড হচ্ছে উইক মানে লিগ্যান্ড উইক হলে স্প্লিটিং লো স্প্লিটিংটা হচ্ছে লো ওকে তাহলে ডেল্টা ই হচ্ছে যে ভাইয়া ছোট আর ডেল্টা ই ছোট হলে ল্যামডা কি হয় আচ্ছা তাহলে মনে করো এই যে যদি ল্যামডা দেখতে পাচ্ছ না এর ক্ষেত্রে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভাইয়া ল্যামডার মান কি ল্যামডা হচ্ছে ছোট তাহলে সবচেয়ে ছোট মানের ল্যামডা কি হবে ইলেকট্রন দিয়ে অ্যাবসর্ব হবে কথাটা বুঝতে পারছো সবচেয়ে ছোট মানের ল্যামডা ইলেকট্রন দিয়ে কি অ্যাবসর্ব হবে তাহলে দেখো তাহলে আমাকে বলো এই যে একটু একটা কালার হুইলটা দেখতেছিলাম না দেখো কালার হুইলটা তাহলে সবচেয়ে ছোট মানের ল্যামডা কার মধ্যে আছে বলো ভায়োলেট না ভায়োলেট তাহলে কি হবে দেখো এই 400 থেকে 430 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে কোন একটা ল্যামডা কি হবে ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন দিয়ে কি হবে অ্যাবসর্ব হবে মানে এই রেঞ্জের কোন একটা তরঙ্গদৈর্ঘ্য অ্যাবসর্ব করে ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন T2G সেট থেকে কোথায় গমন করবে EG সেটে গমন করবে ঠিক আছে তাহলে বলো আমি কি বলছিলাম যেটা অ্যাবসর্ব হবে তার কমপ্লিমেন্টারি কালারটা তুমি দেখতে পারবা ঠিক আছে তাহলে বলো ভায়োলেট অ্যাবসর্ব হবে তুমি কালার কি দেখবা এই যে লাইনটা কালার কি ইয়েলো দিস উইল বি ইয়েলো কালার yellow color will be visible একটু 2-3 মিনিট yellow color will be visible চলো এবার এটা বলো দেখো লিগ্যান্ড যদি উইক হয় তাহলে স্প্লিটিং লো ডেল্টা ই ছোট ল্যামডা কি হবে বড় তাহলে সবচেয়ে বড় মানের ল্যামডা কি হবে সবচেয়ে বড় মানের ল্যামডা তোমার অ্যাবসর্ব হবে ইলেকট্রন দিয়ে লাল অ্যাবসর্ব হবে কালার কি দেখবা এই যে দেখছো তবে মাঝখানেরগুলো হ্যাঁ মাঝখানেরগুলো বলা একটু মুশকিল যদি সায়ানাইড আসে মানে অনেক স্ট্রং লিগ্যান্ড যদি एग्जाम এ আসে বলে দিতে পারবা অনেক উইক আসলেও তুমি কি তবে মাঝামাঝি আসলে এটা বলা একটু কি এটা আসলে কারো পক্ষে বলা সম্ভব না আমার পক্ষে বলা সম্ভব না সো আমি বললাম পরীক্ষা কখনো বলবে না যে এই আয়নটার কালার কি হবে পরীক্ষায় কি আসবে বলো যে উদ্দীপকের আয়নটি কিভাবে রঙিন যোগ গঠন করে বিশ্লেষণ করো তাহলে এই পুরো ডায়াগ্রাম এটা কি এটা ব্যাখ্যাটা দিতে হবে তাহলে এটা কালার কি হবে বললাম এটা কালার গ্রিন ঠিক আছে গ্রিন আমি লিখতে পারি যে সবুজ না গ্রিন কালার গ্রিন মানে মাথা গেছে গ্রিন কালার will be visible তো বুঝে গেল ভাই কালার কিভাবে সৃষ্টি হয় সো আমরা যেগুলো পড়াইলাম এগুলো পড়লে কি মোর দেন এনাফ এখান থেকে কোনো চলে আসবে তাহলে আমাদের রঙিন যে গঠন কি কমপ্লিট আগামী ক্লাসে আমরা করব অবস্থান ধাতুর নামকরণ যদি আমরা কি নাম